ধরে বলল, এটা কোমরে গুজে নাও। এইভাবে শাড়ি পরাই। একবার ভার্সিটির প্রোগ্রামে আমার আপু পরিয়ে দিয়েছিল শাড়ি এভাবে। কোমরের শাড়ি গুজতে গুজতে মেহুল উচ্ছ্বাসিত হাসি দিয়ে বলল। অর্ণব বেশ বিরক্ত হলো। একে তো সকালবেলা বিশাল এক কাহিনী হলো, তার উপরে এখন আবার লেট হচ্ছে। নিচে গেলে যে কি হবে সেটা ভেবেও দিশাহারা হয়ে যাচ্ছে। আর তার উপরে এই মেয়ে বকবক করে যাচ্ছে। অর্ণব গলার স্বর শান্ত রেখে বলল, কথা কম বলো, এটা ধরো, আমি কুচি ঠিক করে দিচ্ছি। অর্ণব শাড়ির কুচিগুলো ঠিক করে মেহুলের হাতে দিতে যাবে, এমন সময় ও দেখলো মেহুল দু হাতে শাড়ি সামলাচ্ছে। বেশ সময় পর্যন্ত একটু আমতামতা করেই ও বলেই ফেলল, এখন কুচিটা গুজে নাও। কেন, আপনি পারেন না বুঝি গুছতে? আমার হাত দুটোই তো, আর 2 হাতে আটকা, আপনি পরিয়ে দেন না শাড়িটা। এবার তো অর্ণব পড়ল মহাবিপদে। হাঁটু গেয়ে ফুলার বসে মেহুলের ফর্সা পেটের দিকে তাকাতেই ওর যেন সারা শরীর ধরে ঝাঁকি দিয়ে উঠল। চোখ মুখ খিচিয়ে শাড়ির কুচিগুলো গুজে দিতে ওর চোখ পড়ল পেটের উপরের কালো তিলটার দিকে। অসম্ভব সুন্দর একটা তিল অর্ণবের বুকের মধ্যে যেন শুকিয়ে যেতে লাগলো। জোরে করে চোখ ফেরাতে দেখলো দরজা খুলে বড় ভাবি ঢুকছে রুমে। অর্ণবকে মেহুলের সামনে এমন করে বসে থাকতে দেখে উনি ঠোঁট চেপে হাসি আটকালেন, তারপর বললেন, আগে নাস্তা তো করে আসো, রোমান্স টাইম অনেক পাওয়া যাবে। বড় ভাবি কি যে বলেন, রোমান্স আর মেজর সাহেব। মেহুল শাড়ি ঘুরিয়ে আঁচল টেনে দিতে দিতে বলল ডেইজিকে। অর্ণব কিছু না বলেই চোখ কুচকে তাকালো মেহুলের দিকে, কিন্তু মেহুলের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তার মতন করেই বকবক করে চলেছে। জানো ভাবি, কালকে রাতে তার একটা টি শার্ট চেয়েছিলাম, এমন করে তাকিয়েছিল যেন আমি তার কিডনি চেয়ে ফেলেছি। এবার বড় ভাবির চাপা হাসি অট্টহাসির রূপ নিল, আর অর্ণব বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল মেহুলের দিকে। এ মেয়েকে এখনই থামাতে হবে, না আরো যে কি কি বলবে তা শুধুমাত্র উপর আল্লাহ জানেন। বিড়বিড় করে করতে করতে বলল অর্ণব। তারপরও মেহুল আর বড় ভাবিকে এক পর্যায়ে ধরে বেঁধেই নিয়ে আসলো নিচে ডাইনিং রুমে। অর্ণবদের বাসায় ওর মা লিপি বেগম, দাদি হাসনা হেনা বানু, ফুফাতো বোন সোহেলি আর বড় ভাই ভাবি থাকেন। লিপি বেগম আর হাসনা হেনা বানুর সম্পর্ক অনেকটা বাচ্চাদের মতন। দুজন দুজনের পেছনে লেগে থাকেন, আবার একজন একজনকে ছাড়া যেন থাকতেই পারেন না। হাসনা হেনা বানু মানে অর্ণবের দিদুন কানে কম শোনেন, এটাই হলো ঝামেলা। দেখা যাচ্ছে কেউ বলল যাচ্ছে, উনি শুনছেন খাচ্ছে। সবাই ঘুরে ডাইনিং টেবিলের পাশে বসে আছে। মেহুল আর অর্ণব আসতেই হাসনা হেনা বানু ওকে বললেন, আমার নাতবউ আমার পাশে বসবে, এসো ভাই আমার পাশে বসো। হ্যাঁ হ্যাঁ, বউ তো শুধু আপনার একার, আর আমরা তো সবাই ফুটো করি। লিপি বেগম বেশ ঠেস দিয়ে বললেন। দিদুন এবার বেশ রেগে লিপি বেগমের দিকে তাকিয়ে বললেন, তুমি ফুটো ঘড়ি, এ আবার কেমন কথা বৌমা? মরণ, আমি বলি কি আর আমার সারিন্দা বাজায় কি? মুখ বেঁকে উত্তর দিল লিপি বেগম। সোহেলি কপালে হাতের চাপও দিয়ে ওর মাকে বলল, সামলাও তোমার মা আর ভাইয়ের বউকে। সারাদিন আমি আর ভাইয়া না যত ঝগড়া করি, এই বউ আর এই শাশুড়ি তার থেকে বেশি ঝগড়া করে। আরে এটা ওনাদের খুনসুটি, বুঝবি না তুই। বেনু হাসতে হাসতে উত্তর দিল। বড় ভাবি তার শাশুড়ি আর দাদি শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি করতে থামাতে বলল, মা দিদুন অনেক হয়েছে, এবার দুজনে খাওয়া শুরু করেন। মেহুল তুমিও খাও, অর্ণব আর কিছু দেব তোমাকে? অর্ণব উত্তর দেওয়ার আগেই টের পেল অর্ণবের হাঁটুর উপরে হাসনা হেনা বানু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রেখেছেন। অবাক হয়ে ও হাসনা হেনা বানুর দিকে তাকাতেই উনি ফিসফিসিয়ে বলল, কিরে নাতবউ কেমন? ঠিক তোমার মতন। পাউরুটি চাবাতে চাবাতে উত্তর দিল অর্ণব, কিন্তু হাসনা হেনা বানু খেকিয়ে উঠলেন বেশ জোরেই। তোর সাহস তো কম না, আমার নাতবই তুই জামাই মতন বলিস? ওরে দিদুন জামার মতো বলিনি, বলেছি তোমার মতন। এবার অর্ণব বেশ জোরেই বলে উঠল। দাদি নাতনির এই অবস্থা দেখে মেহুল হাসতে লাগলো মুখ চেপে চেপে। হাসনা হেনা বানু এবারও রেগে গেলেন। তুই এত জোরে কথা কেন বলতেছিস? আমি কি কালা নাকি যে কানে শুনি না? এবার সোহেলি হাসতে হাসতে বলল,
লও ঠেলা। চালুনি সুইরে জিজ্ঞেস করে তার পেছনে কত ফুটা। নানুমণি জিজ্ঞেস করে সে কালা না কি। এমন হাসি মজার মধ্যে শেষ হলো ওদের নাস্তা। খাওয়া শেষে অর্ণব চলল ওর রুমে। মেহুল বসে সবার সাথে গল্প করতে লাগলো। বড় ভাবি চোখের ইশারায় মেহুলকে উপরে যেতে বলল, কিন্তু মেহুল মাথা নেড়ে মানা করলো। এবার বড় ভাবি ফিসফিস করে বলল, আমার দেবরটা কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, আর তুমি কি না এখানে আড্ডাবাজি করতেছো? যাও বলছি, তাড়াতাড়ি উপরে যাও। শোনো ভাবি, তোমার দেবর আমারে দেখলেই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, যেন আমি মায়ানমারের বর্ডার গার্ড। আমারে দেখলে কেমন কেমন করে জানি। মেহুল ঠোঁট উল্টে বিচারের মতন করে বলল। বড় ভাবি এবার হাসি আটকে পড়ল। দুই দেশের বর্ডার গার্ডদের মধ্যে সন্ধি চুক্তি স্বাক্ষর করার ব্যবস্থা করে যাও। অগত্য উপায় না পেয়ে মেহুল চলল অর্ণবের কাছে। অর্ণবকে আমি না পেলে আর কারোরই হতে দিব না। প্রচণ্ড আক্রোশের সাথে ঝিলমিল ফুলদানিটা ভেঙে ফেললো টেবিলের উপর থেকে নিয়ে। আতিক সাহেব এবার নিরুপায় হয়ে গেলেন। মেয়েকে শান্ত করার জন্য বললেন, ঝিলমিল প্লিজ থামবি তুই? এমন করার কোনো মানে হয় না। অর্ণব অনেক ট্রাই করেছিল তোকে মানানোর, কিন্তু তোর জিদে তুই অটল ছিলি। হ্যাঁ ছিলাম, কিন্তু আমি শুধু এটাই জানি অর্ণব শুধু আমার। চিৎকার করে বলল ঝিলমিল। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো আতিক সাহেবের। মেয়ের এই বেপরোয়া হওয়ার পিছনে সম্পূর্ণ দায়ভার যে শুধুই তার। একমাত্র মেয়ে বলে ঝিলমিলকে কখনো সে কিছুতেই বাধা দেয়নি। যা করেছে মেয়ে তাতে সে সায় দিয়ে গেছে। কিন্তু আজ খুব আফসোস হচ্ছে, যদি একটু শাসন করত তাহলে মেয়েটা হয়তো উচ্ছন্নে যেত না। ঝিলমিল পাগলের মতো কাঁদছে। আজকে মনে হচ্ছে আসলে ওর লাইফ থেকে ভালোবাসার মানুষটা হারিয়ে ফেলেছে ও। খুব মনে পড়ছে ওর শেষের দিনটার কথা, যেদিন অর্ণব ঝিলমিলের হাত ধরে বারবার অনুরোধ করেছে ও যেন ফিরে আসে অর্ণবের লাইফে। কিন্তু সেদিন ওর কাছে সাদামাটা অর্ণবকে মোটেও যোগ্য মনে হয়নি। 4 বছরের রিলেশন এক মুহূর্তেই ছেটে ফেলেছিল ও। সামনে ছিল রঙিন দুনিয়ার হাতছানি। আজ যে আবার ওর মনে হচ্ছে অর্ণব ছাড়া ওর জীবনে ওর কাউকে প্রয়োজন নেই, শুধু অর্ণবকেই দরকার ওর। চোখ মুছে উঠে দাঁড়ালো ঝিলমিল। অর্ণবকে যে ওর চাই, যে করেই হোক অর্ণবকে ওর পেতেই হবে। ফোন হাতে নিয়ে ঘুরে দাঁড়ালো আতিক সাহেবের দিকে। বাবা, অর্ণবকে না পেলে আমি মরে যাব। এখন তুমি সিদ্ধান্ত নিবে মেয়েকে চাও কিনা। এটুকু বলেই ঝিলমিল গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। মেহুল দরজা একটুখানি ফাঁকা করে মাথা ঢুকিয়ে দিল রুমের মধ্যে। খাটের উপরে বিশাল এক কম্বল। অর্ণবকে কোথাও দেখা যাচ্ছে না। মেহুল পা টিপে টিপে রুমে ঢুকতেই হঠাৎ শাড়ির কচিগুলো কিভাবে যেন কলার খোসার মতো ওর পায়ের নিচে চলে এলো। কুচিতে টান পড়াই কোমর আপনা ইচ্ছাতেই বাঁকা হয়ে এলো। মেহুল দেখলো ফ্লোরের টাইলসগুলো যেন ওর কাছে এগিয়ে আসতে লাগলো। ভয়ে চোখ বন্ধ করে হাত সামনের দিকে এগিয়ে আসতেই টের পেল হাতের নিচে শক্ত আরেকটা হাত। চোখ খুলতে দেখলো অর্ণব পেছন থেকে জড়িয়ে ধরে আছে ওকে। মেহুলকে সোজা করে দাঁড় করিয়ে বেশ রাগি রাগি দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহুল অনেকটা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আসলে হয়েছে কি, পড়ে যাওয়াটা আমার একটা বিশাল ঐতিহ্য আর কি। আমি সবখানে গেলেই পড়ি। একবার অফিসে সবার সামনে পড়ে গেছিলাম মিটিং রুমে। অর্ণব আবার অবাক হয়ে তাকালো মেহুলের দিকে। এই মেয়ের সাথে কি করে সংসার করবে ও? অর্ণবের কাছে যেন ব্যাপারটা ভীষণ ইম্পসিবলের মতো মনে হচ্ছে। মেহুলের শাড়ি অর্ধেক খুলে গেছে। শাড়িকে অনেকটা দুলামুচি করে ধরে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ও। অর্ণব যে আবার বারান্দাতে দাঁড়ালো। মেহুল পা টিপে টিপে ক্লোজিটের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো পরবে কি, সালোয়ার কামিজ নাকি টি শার্ট আর ট্রাউজার। ভাবলো বেশ কিছুক্ষণ তো আছে, দুপুরের গোসলের পরেই সালোয়ার কামিজ পরে নেবে, এখন টি শার্ট পরুক। অর্ণবকে ডাকতে যেও থেমে গেল মেহুল। ওর কাছে টি শার্ট চাইলে যে হারে চোখ বড় করে, কখন জানি চোখ কৌটো থেকে বেরিয়ে টুপ করে খুলে নিচে পড়ে যায়। কালকে রাতে অর্ণব যে ক্লোজিট থেকে বের করেছিল টি শার্ট, সেই পাল্লাটা ধরে টান দিতেই দেখলো থরে থরে টি শার্ট ভাঁজ করে রাখা। অফ হোয়াইট কালারের একটা টি শার্ট নিচ থেকে টান দিতেই মেহুলের সামনে ফুলের একটা ছবি উড়ে যেয়ে পড়ল। মেহুল শাড়িটা হাতে নিয়েই নিচু হয়ে ফুলোর থেকে ছবিটা তুলে নিল। একটা পুতুলের মতো মেয়ের সাথে অর্ণবের হাস্যোজ্জ্বল ছবি।
মেহুল বেশ অবাক হলো, অর্ণব এত সুন্দর করে হাসতেও পারে। আচ্ছা, সাথের মেয়েটাকে বন্ধু হবে হয়তো। এসব ভাবনার মধ্যেই থাকতে থাকতে মেহুল চোখের কোণা দিয়ে দেখলো অর্ণব আসছে। তাড়াতাড়ি ছবিটা যেখানে ছিল সেখানেই ঢুকিয়ে রেখে টি শার্টটা হাতে ক্লোজেট থেকে বেরিয়ে এলো। তুমি এখানে কি করো? অর্ণব অবাক হয়ে প্রশ্ন করলো। মানুষ কলেজেটে কি করে? মাছ তো আর ধরে না, কাপড়ই বের করছিলাম। কথা সোজা উত্তর একটাও দিতে পারো না, তাই না? জন্মই হয়েছিল উল্টো, তাই এই অবস্থা। এই বলে মেহুল বাচক টিপ দিল। অর্ণব বিয়ে করে বলল, বোঝাই যাচ্ছে উল্টা পয়দা হয়েছিল, বলার কি দরকার? মেহুল কথা না বাড়িয়ে ড্রেস চেঞ্জ করতে চলে গেল। আর অর্ণব বসলো বই নিয়ে। মাথাটা ঠান্ডা করতে হবে ওর। এই মেয়ের সাথে কি করে যে বাকি জীবন কাটাবে সেটাও নিজেও জানে না। তবে মেহুলের একটা জিনিস ওকে খুব আকর্ষণ করেছে, সেটা হলো মেহুলের ছেলে মানুষই। মেয়েটা আসলেই প্রকৃতির মতো উচ্ছল। অর্ণব বই খুলে গভীর চিন্তায় ডুব দিল। আবার মেহুলকে এত ভালো লাগছে কেন ওর? মাত্র এক রাতের পরিচয়ে মনে হচ্ছে মেয়েটা কতদিনের পরিচিত, কত আপন। কিন্তু এমন কি হওয়ার কথা ছিল? ওর জীবনে ভালোবাসার তলানিটুকু তো অবশিষ্ট নেই। সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছিল একজনকে, কিন্তু সে ভালোবাসার মূল্য সে পায়নি। যদি এখনো আবার সেই রকম কিছু হয়ে যায়। চিন্তায় ঘর থেকে বেরিয়ে এসে অর্ণব দেখল মেহুল গরুর মতন চার হাত পায়ে সারা ফুলরময় ঘুরে বেড়াচ্ছে। মাথা একবার এদিক দোলাচ্ছে তো আরেকবার ওই দিক দোলাচ্ছে। এবার যেন অর্ণবের হার্টবিট মিস হবার জোগাড়। মেহুলের ঢোলা ঢালা টি শার্টের উপর থেকে বুকের উপরের অনেকখানি চোখে পড়ছে। অর্ণবের চোখ যেন আটকে আছে সেই উন্মুক্ত বুকের দিকে, নিজেকে যেন ফেরাতে পারছে না। ঠিক এমন সময় মেহুল সোজা হয়ে দাঁড়াতেই চোখ পড়ল অর্ণবের দিকে। ওকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে প্রথমে অপ্রস্তুত হলেও পরে বেশ দুষ্টামির এক হাসির ঝিলিক দিল ওর ঠোঁটের কোণে। ঘুরে দাঁড়িয়ে পড়ল। মেজর সাহেব, শো শেষ? অন্তত এখন মুখটা বন্ধ করুন। তুমি গরুর মতো অমন চার হাত পা উবু করে কি করছো? অর্ণব বেশ কড়া সরেই প্রশ্ন করলো। মেহুল বিছানায় উঠতে উঠতে বলল, গরু খেলছিলাম, কিন্তু আফসোস আমি গরু সেজেছিলাম ঠিকই, কিন্তু আপনি আমার পিঠে উঠলেন না। এটুকু বলেই মেহুল দুলে দুলে হাসতে লাগলো। মেয়েটা আসলে একটু তারসিরা, কিন্তু অর্ণব পুরোটাই উল্টো। ওর কাছে লাইফ মানেই সিরিয়াস কিছু। আবেগের প্রশ্রয় একদমই নেই সেখানে। একবার আবেগের গানে মুখ থুবড়ে মাটিতে পড়েছিল, কিন্তু সেই একই ফিল আর করতে চায় না অর্ণব। জীবনের অনেকটা দিন একাকী পার করেছে। অর্ণবকে যেন মেহুল এক রাতে নাড়িয়ে দিয়েছে অনেকবার। কিন্তু নিজেকে আরো শক্ত করতে হবে অর্ণবকে। আগের বারের ভুল যেন আর না হয় এই জীবনে। অর্ণব এবার আরো কড়া গলায় বলল মেহুলকে, এখন পিছনে যেও না, ব্যাকপ্যাক রেডি করো, রাতে গাড়ি, সন্ধ্যাতে যেতে হবে, মনে আছে সেই কথা? আচ্ছা, যাওয়াটা কি খুব জরুরি? মেহুল ডাগর চোখগুলো পুরো মেলে প্রশ্ন করলো অর্ণবকে। দেখো নেহুল, আমরা সামাজিক জীব, যতই যা করি না কেন আমাদের সামাজিক নিয়ম মানতেই হবে। এখন যদি আমরা হানিমুনে না যাই অনেক কানাঘুষা হবে, আর আমি চাই না আমাদের নিয়ে কেউ কানাঘুষা করুক। সমাজের কথায় যদি নিজের মনটাকে মেরে ফেলতে হয়, তাহলে সেই মন বা সমাজের মূল্য কোথায়? আচ্ছা, তুমি তো বিয়ের আগে জেনেছিলে আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হইনি, তারপর নানা চাপে পড়ে বিয়ে করেছি, এটা জানতে নিশ্চয়? মেহুল মাথা দোলালো। অর্ণব তার কথা চালিয়ে যেতেই লাগলো। তুমি শিক্ষিত, স্মার্ট, স্বাবলম্বী একটা মেয়ে, তো তুমি এগুলো জানার পরে আমাকে কেন বিয়ে করলে? না করে দিতে পারতে। আব্বুর মুখের দিকে তাকিয়ে না করতে পারিনি। মেহুল এবার বেশ গম্ভীর স্বরে উত্তর দিল। অর্ণব চাপে এক হাসির সাথে বলল, একদম ঠিক পয়েন্টটা ধরেছ। দিদুন আমাকে অনেকদিন ধরে হানিমুনের প্ল্যানটা করেছে। দিদুনের কথা মনে করে হলেও আমাদের যাওয়া উচিত। আচ্ছা, আমি ব্যাগ প্যাক করে নিচ্ছি। আর হ্যাঁ শোনেন, অবশ্যই টি শার্ট বেশি করে নেবেন আপনার। হঠাৎ এমন কথা কেন? বারে আমি টি শার্ট ছাড়া। মেহুল আবার সেই মুগ্ধ একরাশ হাসি ছড়িয়ে উত্তর দিল। অর্ণব কিছু না বলে বই খুলে তাকিয়ে রইল। মনের মধ্যে যেন হাজারো হিসেব মেলানোর বাকি, কিন্তু যে হিসাবের আগা মাথায় নেই সে হিসাব মেলানো যে বড় কঠিন। আম্মা, আপনার কি মনে হয় অর্ণব মেহুকে মেনে নিবে? লিপি বেগম চিন্তিত স্বরে বললেন, হাসনাহেনা বানুকে। আচ্ছা, তুমি কেমন মা বলো তো লিপি? তোমার ছেলে তার বউকে কোলে নেবে না, কি করবে সেটা জেনে তোমার কি প্রয়োজন?